ভিডিওটায় আমরা কুলম্বের সূত্রের ভেক্টর রূপ পড়ব। তার মানে কুলম্বের আমরা যে সূত্রটা পড়লাম, কুলম্বের সূত্রটা তো দুটো আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল নির্ণয়ের জন্য লাগে, কিন্তু আমরা প্রথমে কি পড়লাম, প্রথমে ওটার মান পড়লাম, মানে আগের যে ভিডিওটা তোমরা দেখলে। এবারে আমরা কি করব, কুলম্বের সূত্রের সাহায্যে আমরা আকর্ষণ বা বিকর্ষণ বল নির্ণয় করছি। তার মানে এই তড়িৎ যে বলটার দিকটা নির্ণয় করব আমরা কুলম্বের সূত্রের ভেক্টর রূপের সাহায্যে। এখানে দেখো যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, ওটা কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে দুটো তড়িতাধান Q1 আর Q2 আছে। Q1 হচ্ছে মূল বিন্দু থেকে R1 দূরত্বে আছে, আর Q2 মূল বিন্দু থেকে R2 দূরত্বে, মানে R1 R2 হচ্ছে তাদের অবস্থান ভেক্টরগুলো দেখাচ্ছে। এবার যদি এই দুটো আধানই বিষম জাতীয় আধান হয়, মানে Q1 Q2 লেস দ্যান 0, মানে প্লাসে মাইনাসে মাইনাস লেস দ্যান 0, তবে বুঝতেই পারছো আধান দুটোর মধ্যে আকর্ষণ হবে। আর যদি Q1 Q2 যদি সমজাতীয় আধান হয়, অর্থাৎ Q1 Q2 গ্রেটার দ্যান 0 হয়, বুঝতে পারছো, তাহলে আধান দুটোর মধ্যে কি করবে, বিকর্ষণ বল কাজ করবে। এবারে এসো আমরা দেখি যে আকর্ষণ বল বা বিকর্ষণ বল কি হলে কিভাবে লেখা হবে। এবারে আমরা কি জানি, কুলম্বের সূত্রটা আগের ভিডিওটার থেকে কি দেখলে, কুলম্বের সূত্রে কুলম্ব বলের মান হচ্ছে F ইকুয়াল টু, যদি আধান দুটো বায়ু মাধ্যমে থাকে তাহলে F ইজ ইকুয়াল টু 1/4πε0 Q1 Q2 বাই R স্কোয়ার। এটা কি দেখালো, এটা শুধুমাত্র ম্যাগনিটিউডটা দিচ্ছে কুলম্ব ফোর্সের। এইবার যদি আমি এটাকে ডিরেকশন দিতে চাই তাহলে কি করব দেখা যাক। ধরো Q2 আধানের ওপর Q1 আধানের দ্বারা আকর্ষণ বল, কি বললাম, Q2-র ওপর আকর্ষণ বল Q1 আধানের দ্বারা, সেটাকে কি বলে লিখবে, সেটাকে লিখবে F21। এই যে নোটেশনটা এখানে ব্যবহার করলাম F21, আমার কাছে একটু পুরনো ডিএমের বইটা আছে, সেখানে কিন্তু এটা F12 হিসাবে ব্যবহার করেছি, কিন্তু আমি কোনো জায়গায় এটা F12 দেখিনি। সুতরাং তোমরাও যখন Q2 আধানের ওপর Q1 আধানের দ্বারা আকর্ষণ বল লিখছো, তখন অতি অবশ্যই F21 ব্যবহার করো, মানে চার্জ অন দ্য বডি, তারপরে হচ্ছে চার্জ বাই দ্য বডি, মানে ফোর্স অন দ্য বডি, তারপরে হচ্ছে ফোর্স বাই দ্য বডি, এইভাবে সাফিক্সটা লিখবে। Q2-র ওপর মানে F2 কার দ্বারা, F1 মানে F2 কার দ্বারা, 1-এর দ্বারা, তাহলে F21 বলে চার্জটাকে লিখবে। প্রথমে তাহলে বোঝা গেল প্রথমে F21 কিভাবে ব্যবহার হচ্ছে, Q2 আধানের ওপর Q1 আধানের দ্বারা আকর্ষণ বলটা হচ্ছে F21, দ্যাট ইজ ইকুয়াল টু 1/4πε0 Q1 Q2 বাই R স্কোয়ার ইন্টু R21 ভেক্টর ডিভাইডেড বাই R21 ভেক্টরের মডিউলাস ভ্যালু আর কি। তাহলে এইখানটায় এবারে এসো আমি R21টা কেন লিখলাম। তোমরা ছবিটা দেখো, আকর্ষণ বলের যে ছবিটা করেছি সেটা দেখো। R21 যে ভেক্টরটা আছে সেটা কি, 2 থেকে 1 বরাবর যে ভেক্টরটা সেটাকে দেখাচ্ছি। তাহলে 2 থেকে 1 বরাবর ভেক্টর, এবারে Q1 তড়িতাধানটা Q2-কে আকর্ষণ করছে নিজের দিকে, তাহলে ভেক্টরের দিকটা কোথায় হবে, পজিশন ভেক্টরের দিকটা যেটা, সেটা 2 থেকে 1-এর দিক বরাবর হবে, তাই জন্য আমি এখানে লিখলাম R21। কেমন? এবার এই যে জিনিসটাও R21, আর দেখো R12 যদি হয় তাহলে R12 ভেক্টরটাকে নিচে দেখিয়েছি। R12 ভেক্টরটা কি হচ্ছে, 1 থেকে 2 এর দিকে একটা ভেক্টর, তার মানে R12 ভেক্টরটা এই বরাবর হবে। আমি যদি এরকম কোনো বল লিখতে হয়, আমি যখন পরে আবার Q1 এর ওপর Q2 আধান দ্বারা আকর্ষণ বল লিখব, তখন এখানটা R12 বসাবো, তাই তো। তাহলে আমি কি বললাম যে F21 ইজ ইকুয়াল টু 1/4πε0 Q1 Q2 বাই R স্কোয়ার। R21 লেখা হচ্ছে এদিক বরাবর আকর্ষণ করছে, তো তাহলে Q1 2কে নিজের দিকে আকর্ষণ করছে, তাই জন্য আমি R21 লিখলাম বাই R21 এর ভেক্টর। এই নোটেশন যদি কেউ ব্যবহার করো তাহলে পরে এইটা লিখতে পারো, বা আর একটা ফরম্যাটিংয়ে লিখতে পারো, সেটা কি Q1 Q2। এবারে R স্কোয়ারটা কি হচ্ছে, R স্কোয়ারটা হচ্ছে Q1 আর Q2-র মধ্যে দূরত্ব,
অর্থাৎ Q1 Q2-র মধ্যে যে ডিসপ্লেসমেন্ট ভেক্টর R21টাকে আমরা দেখালাম তার ম্যাগনিটিউডটা হচ্ছে R²। এবারে R² ইজিক্যাল টু R21, R² ইজিক্যাল টু R12। কেমন? এটা ম্যাগনিটিউড যেহেতু, তুমি যখন R21 হিসাবে ফর্মুলাটাকে দেখাচ্ছ তখন R² এর জায়গায় R21 বসাবে। যখন তুমি R12 হিসাবে ফর্মুলাটাকে দেখাচ্ছ তখন R² এর জায়গায় R12 বসাবে। তাহলে তুমি যদি এইভাবেই লিখতে চাও তাহলে তুমি তোমার এরপরে কি লেখা হবে? 1/4πε0 Q1 Q2 বাই R21 এর হোল কিউব ইন্টু R21 ভেক্টর। আবার ইউনিট ভেক্টর দিয়ে লিখতে চাইলে কি লিখবে? 1/4πε0 Q1 Q2 R21 এর মডিউলাসের স্কোয়ার ইন্টু R21 এর ইউনিট ভেক্টর। তো এটা গেল এই নোটেশন যারা ব্যবহার করছো তারা। তাহলে 21 লিখছো, 2 এর ওপর 1 এর দ্বারা বল প্রয়োগ হয়। আর F21 লিখছো। আর R21 কেন লিখছো? R21 হচ্ছে তুমি যখন লিখবে তখন বলবে 2 থেকে 1 এর অভিমুখী ভেক্টরটা হচ্ছে R21। সেটা ত্রিভুজ সূত্র দিয়ে মেলালেও পরে দেখতে পাবে। আমি আর একটা নোটেশন লিখি তখন বলছি বিষয়টা। এইবারে ধরো আমি প্রথম ফর্মটা লিখলাম না। কেন প্রথম ফর্মটা লিখলাম না? কারণ আমি দেখছি বিভিন্ন বইতে কেউ বলছে R21কে R2 মাইনাস R1, কেউ বলছে R21কে R1 মাইনাস R2, কখনো বলছে পজিশন ভেক্টর উইথ রেসপেক্ট টু 2 এর পজিশন ভেক্টর 1 এর রেসপেক্টে, কেউ আবার এটাকেই বলছে 1 এর পজিশন ভেক্টর 2 এর রেসপেক্টে। যার ফলে আমি যদি এই নোটেশনটা ব্যবহার করি তাহলে শুধু বলবে 21 মানে হচ্ছে Q2 থেকে Q1 অভিমুখের ভেক্টর, আর 12 মানে বলবে Q1 থেকে Q2 অভিমুখের ভেক্টর। তাহলে তুমি অঙ্ক করার সময় দেখবে আকর্ষণ বিকর্ষণ বল ঠিক ওই অভিমুখেই বসানো হচ্ছে। আচ্ছা, এবারে আমি ধরো পরের নোটেশনটায় গেলাম। 1/4πε0 Q1 Q2 ডিভাইডেড বাই মডিউলাস অফ R1 মাইনাস R2 হোল স্কোয়ার আর ইন্টু R1 মাইনাস R2 ইউনিট ভেক্টর। এবারে ছবিটা দেখো কি বলা হচ্ছে। এইখানে দেখো R1 মাইনাস R2 লেখার জন্য কি বলছি। Q1 থেকে Q2 অভিমুখে দুটো ডিসপ্লেসমেন্ট ভেক্টর হতে পারে। একটা কি হতে পারে? একটা হচ্ছে Q2 থেকে Q1 এর অভিমুখে গেলে তাহলে কি হচ্ছে, Q2 থেকে Q1 এর অভিমুখে যে ভেক্টরটা সেটা কি, Q2 থেকে শুরু করলাম Q1 এ গেলাম, তাহলে ফাইনাল মাইনাস ইনিশিয়াল R1 মাইনাস R2। দুটো বিন্দুর মধ্যে আমি দূরত্ব কীভাবে বার করি? এইভাবে বার করি, সিম্পল স্থানাঙ্ক জ্যামিতি। আবার Q1 থেকে Q2 এর দিকে যে ভেক্টরটা সেটা কত হবে? R2 মাইনাস R1, এই দুটো ডিসপ্লেসমেন্ট ভেক্টর। তাহলে আকর্ষণ বললে মানে তোমার যদি মনে হয় 1কে 2 থেকে অবধি দেখাবো তাহলে তুমি R2 মাইনাস R1 ভেক্টরকে ব্যবহার করতে পারো। আর যদি তোমার মনে হয় আমি 2কে 1 অবধি দেখাবো তাহলে তুমি কি ব্যবহার করতে পারো? R1 মাইনাস R2। এখানে দূরত্বটা তথা ডিসপ্লেসমেন্ট ভেক্টরটা আমি কিভাবে বার করছি? ফাইনাল মাইনাস ইনিশিয়াল। কোথা থেকে কোথায় গেলাম? 2 থেকে 1 এ গেলাম মানে হচ্ছে ফাইনাল R1 মাইনাস R2। 1 থেকে 2তে গেলাম তাহলে ফাইনাল হচ্ছে R2, তার মানে R2 মাইনাস R1। তাহলে এই নোটেশনে ব্যবহার করলে তুমি এভাবেও ব্যবহার করতে পারো। আর 1/4πε0 Q1 Q2 ডিভাইডেড বাই মড অফ R1 মাইনাস R2 এর হোল স্কোয়ার R1 মাইনাস R2 এর ইউনিট ভেক্টর, বা 1/4πε0 Q1 Q2 মড অফ R1 মাইনাস R2 হোল কিউব R1 মাইনাস R2 ভেক্টরটা। কেন এটা বসানো হচ্ছে বুঝতেই পারছো। যদি তুমি স্কোয়ার দিয়ে লেখো তাহলে ইউনিট ভেক্টর দেখাতে হবে, যদি তুমি কিউব দিয়ে লেখো মানে ওপরে ভেক্টর ছিল নিচে ভেক্টরের ম্যাগনিটিউড ছিল, দুটো গুণ হয়ে গিয়ে স্কোয়ার আর একটা ম্যাগনিটিউড গুণ হয়ে গিয়ে কিউব হলো, কিউব হয়ে R1 মাইনাস R2। তো এটাই মেন কথা ছিল। এবারে দেখো Q1 আধানের ওপর Q2 আধান দ্বারা আকর্ষণ বলটা কত সেটাও দেখানো হচ্ছে। তুমি আগের মানে কি বলবো শর্তগুলোই প্রয়োগ করো, দেখো তোমার মিলছে কি মিলছে না। আর একটা আমি বোঝাচ্ছি যে Q2 আধানের ওপর Q1 আধানের দ্বারা বিকর্ষণ বল, দেখো কত লেখা হচ্ছে। তাহলে Q2 আধানের ওপর Q1 আধানের দ্বারা বিকর্ষণ বল এক্ষুনি কি শেখাটা হলো? F21, তাই তো? তাহলে F21 ইজিক্যাল টু কত? 1/4πε0 Q1 Q2 বাই R স্কোয়ার R12 ভেক্টর ডিভাইডেড বাই মড অফ R12। এইবার তুমি দেখো এই ছবিটা দেখো কি দেখাচ্ছে। R12 ভেক্টর কোন দিকে? 1 থেকে 2 এর দিকে, সেম ধরেছি। আর 21 ভেক্টর কোন দিকে ধরছি? Q2 থেকে Q1 এর দিকে। এবারে বিকর্ষণ করছে মানে কি? 2কে সরিয়ে দিচ্ছে মানে অ্যাওয়ে ফ্রম 2।
তাই তো? তাহলে আমি বিকর্ষণের বেলায় F21-এর জায়গায় যে বলটা, সেই বলটার জন্য কোন পজিশন ভেক্টরটা ব্যবহার করব? নিশ্চয়ই R12-কে ব্যবহার করব, তাই আমি R12 ব্যবহার করেছি। বোঝাতে পারলাম? R12 তো হচ্ছে 1 থেকে 2 এর বরাবর, তাহলে বিকর্ষণ হচ্ছে মানে কি, অ্যাওয়ে ফ্রম 2 হয়ে যাচ্ছে তো বলটা, তাই জন্য আমি লিখেছি R12 ভেক্টর ডিভাইডেড বাই মড অফ R12। তারপরে আর স্কোয়ারকে আমি ওইভাবেই চেঞ্জ করব, কিউব দিয়ে লিখতে পারো, স্কোয়ার দিয়ে লিখতে পারো, যে এই নোটেশন ব্যবহার করবে এইটা। তারপরে এসো পরের যে ফর্মুলাটা রয়েছে, 1/4πε0 Q1 Q2 R2 মাইনাস R1 ভেক্টর মড স্কোয়ার ইন্টু R2 মাইনাস R1 এর ইউনিট ভেক্টর। R2 মাইনাস R1 মানে আবার ছবিটা দেখো, R2 মাইনাস R1 এই যে ছবিটা রয়েছে, তাহলে কি হচ্ছে, Q2-কে Q1 হচ্ছে বিকর্ষণ করছে। বিকর্ষণ করা মানে কি? বিকর্ষণ করা মানে হচ্ছে অ্যাওয়ে ফ্রম Q2। তাহলে আমি কোন ভেক্টরটা ধরবো? R2 মাইনাস R1 ভেক্টরটা ধরবো। তাহলে R2 নিচে যে আর স্কোয়ারটা, এক্ষেত্রে R2 মাইনাস R1 ভেক্টর মড স্কোয়ার দিয়ে রিপ্লেস করলাম, আর ওপরে R2 মাইনাস R1 এর ইউনিট ভেক্টর বসালাম, মানে R2 মাইনাস R1 ডিভাইডেড বাই R2 মাইনাস R1 এর মডিউলাস। তাহলে আমি যেটা পাই, তাহলে কি পাই সেটা R2 মাইনাস R1 এর ইউনিট ভেক্টর। বা তুমি অন্যভাবেও লিখতে পারো 1/4πε0 Q1 Q2 হোল ডিভাইডেড বাই R2 মাইনাস R1 এর মডের হোল কিউব, R2 মাইনাস R1 ভেক্টরটাই শুধু লিখতে পারো। তো এবারে তোমরা কে কোনটা ব্যবহার করবে সেটা দেখো, কিন্তু আমি দেখলাম কাজ করতে গিয়ে যে যদি R2 মাইনাস R1 বা R1 মাইনাস R2 দিয়ে কাজ করা যায়, তাহলে কনফিউশনটা অনেক কম। আর যদি বই থেকে ওইভাবে দেখো R12 বা R21, সেটা আবার কি বলছে, এটা নিয়ে নানা রকম কনফিউশন হয়ে যাবার একটা সম্ভাবনা রয়েছে। তাহলে মোদ্দা কথা কি হলো, তুমি যখন Q2 আধানের ওপর Q1 আধানের বল প্রয়োগ হচ্ছে F21 বলে লিখবে, যখন Q1 আধানের ওপর Q2 আধানের বল প্রয়োগ হচ্ছে তখন F12 বলে লিখবে। যদি বলটা দেখো যে 21 বরাবর, মানে Q2 বরাবর, তখন সেক্ষেত্রে হচ্ছে তুমি লিখতে পারো R12। যদি দেখো Q1 বরাবর হচ্ছে, সেক্ষেত্রে লিখতে পারো R21, এভাবে লিখতে পারো। আর যদি সেটা না লেখো, ওই যে ছবিটা মাঝের যে ছবিটা থাকবে স্টাডি মেটেরিয়ালে দেখবে, ওইভাবেও কাজটা করতে পারো। যেটা করে যেটা কমফোর্টেবল লাগবে সেইভাবে করবে, তাহলে ভবিষ্যতে অসুবিধা হবে না। এইবারে দেখো, আমি যে এই ফর্মুলাগুলো লেখা হলো, তার ফলে যে কোনো ক্ষেত্রেই আমি কি পাচ্ছি, আইদার R2 মাইনাস R1 ইজ ইকুয়াল টু মাইনাস অফ R1 মাইনাস R2, বা যারা R12 দিয়ে R1221 দিয়ে লিখছো, তাদের ক্ষেত্রে R12 ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস R21 ভেক্টর। তার মানে আমি কি বলতে পারি, F21 ইজ ইকুয়াল টু মাইনাস F12 ভেক্টর। আচ্ছা, তার মানে কি বলছে, কুলম্ব সূত্র নিউটনের তৃতীয় সূত্র মেনে চলে, এবং কুলম্ব বল একটি কেন্দ্রীয় বল। কেন্দ্রীয় বল মানে কি, যে বলকে আমি ওই R ক্রস F এইভাবে আমি লিখতে পারি, তার মানে হচ্ছে কেন্দ্রীয় বল, এবং সেখানে এনার্জি প্রভৃতি জিনিস কনজার্ভ থাকে, সেটা মানে হচ্ছে কেন্দ্রীয় বলের ফিল্ড। তো এই ছিল এই ভিডিওটার মেন বিষয়। তারপরে আমরা কয়েকটা জিনিস পড়বো ছোট ছোট, কিন্তু কুলম্বের সূত্রের ভেক্টর রূপটাই যদি বুঝতে পারো ভালো কথা, বুঝতে না পারলে আবার আমাকে যোগাযোগ করে জিজ্ঞেস করবে। এই জায়গাটা পরিষ্কার হওয়াটা খুব দরকার আছে। তারপরে আমরা যে পয়েন্টটায় যাব সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে বহু সংখ্যক আধানের মধ্যে বল বা উপরিপাতের নীতি। উপরিপাতের নীতিটা কি বলছে, ধরো তোমার একটা সংস্থায় অনেক আধান আছে, মানে কি, Q1 Q2 Q3 করে Qn সাপোজ সংখ্যক আধান আছে। এবারে এর মধ্যে যে কোনো একটা আধানের ওপর অন্য আধানের দ্বারা প্রযুক্ত বল কি হবে, প্রযুক্ত বল হবে ওই আধানটার ওপর অন্য সব আধানের যে বল প্রয়োগ করছে পৃথক পৃথকভাবে, তাদের ভেক্টর যোগফলের সমান। এইটা হচ্ছে উপরিপাতের নীতি। এবং এইটা যখন হিসাব করবে তুমি, তখন কি করবে, তখন এইটা করবে যে মানে একটা আধানের ওপর অন্য আধান যখন যে বল প্রয়োগ করছে, অপর কোনো আধানের উপস্থিতির জন্য সেই বল কিন্তু কখনোই প্রভাবিত হবে না। মানে ছবিটায় দেখো আমি কি কথাটা বলতে চাইছি, যে ধরো এখানে Q1 Q2 আধান প্রথমে ছিল, এবারে Q2 আধানের ওপর Q1 আধানের প্রযুক্ত বল, তাহলে Q21 হচ্ছে। এবারে Q3 আর একটা আধান আসলো, তাহলে কিন্তু Q21 বলটার কোনো পরিবর্তন হবে না।
কিসের পরিবর্তন হবে? নেট বলের পরিবর্তন হবে, কিন্তু Q21 বলটার পরিবর্তন হবে না। নেট বলের ক্ষেত্রে কি হয়ে যাবে? Q21 প্লাস Q23। আবার ধরো আর একটা Q4 আধান এলো, তখন কি হয়ে যাবে? Q21 প্লাস Q23 প্লাস Q24। কিন্তু কোনো অবস্থাতেই অন্যান্য বলগুলো তা প্রভাবিত হচ্ছে না একটা নতুন আধান আবার কনসিডার করার জন্য। এই জিনিসটা কিন্তু অঙ্ক করার সময় মাথায় রাখতে হবে যে নেট বলের পরিবর্তন হয়, কিন্তু প্রত্যেকটা বল কোনোভাবে প্রভাবিত হয় না। এখানে দেখো আমি করেছি জিনিসগুলো, এগুলো তোমরা স্টাডি ম্যাটেরিয়ালে পাবে। এগুলো অবশ্য এইগুলো থিওরি বেসিসে খুব একটা ইম্পর্টেন্ট না, অঙ্ক করার সময় এগুলো আমরা হিসাব করে করব। যে F1 যদি একটা Q1 আধানের ওপর প্রযুক্ত বল হয়, তাহলে F1 ইজিক্যাল টু কি? Q1 আধানের ওপর Q2 দ্বারা প্রযুক্ত বল মানে F12, Q3 দ্বারা প্রযুক্ত বল F13, Q4 দ্বারা প্রযুক্ত বল F14, এরকম করে করে F1n হলো। তাহলে আমরা F1টা কি লিখব? এই সব কটা বলের যোগফল। বা F2-র ওপরে প্রযুক্ত বল কি হবে? F21, F23, F24 আপ টু F2n। কেমন? এইভাবে যদি আইতম আধান QI থাকে, তাহলে QI এর ওপর প্রযুক্ত বল কত হবে? Fi ইজিক্যাল টু Fi1, Fi2, Fi3 আপ টু Fin। তার মানে আমরা কি পাচ্ছি? 1/4πε0 সামেশন ওভার জে ইকুয়াল টু 1 to n, জে নট ইকুয়াল টু i, QI QJ হোল ডিভাইডেড বাই মড অফ Ri মাইনাস Rj এর হোল স্কোয়ার ইন্টু Ri মাইনাস Rj এর ইউনিট ভেক্টর। কেমন? এইভাবে তোমাদের লেখা হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা যখন অঙ্ক করব দেখবে আমরা যোগ করতে করতে যাচ্ছি। এটাই হচ্ছে বেসিক কথা। তারপরে আরেকটা টপিকে এসো, সেটা হচ্ছে নিরবচ্ছিন্নভাবে বণ্টিত আধান। আচ্ছা, নিরবচ্ছিন্নভাবে বণ্টিত আধান কি বলছে দেখো। এক্ষুনি মানে আগের যে চ্যাপ্টারটা ছিল তাতে আমরা কি পড়েছিলাম? যে কোনো বস্তুতে টোটাল আধান Q ইজিক্যাল টু প্লাস মাইনাস NE। এবারে এখানে আবার বলছি, তার মানে ডিসক্রিটভাবে চার্জ থাকে, কিন্তু এখানে কি বলছি? নিরবচ্ছিন্নভাবে, কন্টিনিউয়াসভাবে। ব্যাপারটা হচ্ছে এরকম, কোনো একটা জায়গায় যদি মানে হিউজ নাম্বার অফ চার্জ ঘন সন্নিবিষ্ট হয়ে থাকে, একসাথে থাকে, তখনই আমরা সেই আধানটাকে নিরবচ্ছিন্নভাবে বণ্টিত আধান বলবো। সেটা যদি একটা রেখা বরাবর থাকে তাহলে রৈখিক আধান বন্টন বলবো, এবং সেক্ষেত্রে রৈখিক আধান ঘনত্ব ল্যামডা ইকুয়াল টু Q/L পাবো। সেটা যদি একটা ক্ষেত্র বরাবর বণ্টিত থাকে আধানটা, তখন ক্ষেত্র আধান বন্টন বলবো, এবং আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা ইকুয়াল টু Q/A আগে চ্যাপ্টারে একবার পড়া হয়েছে। আর সেটা যদি একটা আয়তন বরাবর বণ্টিত থাকে আধানটা, তখন আমরা কি পারবো? আধানের আয়তন মাত্রিক ঘনত্ব রো ইজিক্যাল টু Q/V পাবো। তো এই জিনিসগুলো এই পার্টে খুব একটা বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট জানা রইল। তারপরে এটা কি করে মোট আধানটা কত হচ্ছে ওই ক্ষেত্রে বা ওই তলে বা ওই রেখায়, সেটাও বার করে দেওয়া হয়েছে, আশা করি পড়লেই বুঝতে পারবে। আর এবারে এসো যে আমরা দেখি যে এই পার্টে কি ধরনের অঙ্ক আমাদের লাগে। কেমন? প্রথমে একটা অঙ্ক দেখো দেওয়া আছে যে 3 ESU, 4 ESU এবং 5 ESU ধনাত্মক আধান একটি সমবাহু ত্রিভুজের শীর্ষ বিন্দু 3টিতে অবস্থিত। ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে বৃহত্তম আধানের ওপর বল কত ক্রিয়া করবে। এখানে ছবিটায় হয়তো এই ভিডিও ক্লিপিংসটা খুব বাজে আসছে, তুমি তোমার বইয়েতেও দেখতে পারো। দেখো উদাহরণ 9টা দিয়েছি, একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু এই অঙ্কটা দেখো, যেহেতু বৃহত্তম আধান মানে 5 ESU এর ওপর আধানটা খুঁজতে বলছে, সমবাহু ত্রিভুজ, ডিস্টেন্স আছে 10, তাহলে 5 ESU এর ওপর 3 ESU এর জন্য প্রযুক্ত বল কত হচ্ছে? যদি সেটাকে F1 বলে এখানে ধরেছে, 3 × 5 × 10^², তার মানে 0.15 ডাইন AC বরাবর। দেখলে তো, যেহেতু বিকর্ষণ তাহলে কি হচ্ছে? AC বরাবর। তাহলে আমাদের কোনো, এইটাই আমি বলবার চেষ্টা করেছিলাম যে পজিশন ভেক্টর বা এরকম নানা কথা না ভেবে, আমি যদি এটাকে একটা ভেক্টরের দিক এরকম একটা দিক বরাবর লিখি, তুমি সেভাবে ওই সূত্রটাকে এক্সপ্রেস করতে পারো। তাহলে AC বরাবর। আর একটা কি হচ্ছে? C এর ওপর B আধানের জন্য, বি বিন্দুতে আধানের জন্য ক্রিয়াশীল বল F2 যদি হয়, তাহলে 4 × 5 × 10^² দিচ্ছে, ইকুয়াল টু 0.2 ডাইন। সেটা আবার কি দেখছে? BC বরাবর। এইবারে দেখো, একটা হচ্ছে কি AC বরাবর, আর একটা হচ্ছে কি BC বরাবর হচ্ছে, তাই তো? তাহলে এই হলো দুটো বল পাওয়া গেল, একটা আধানের ওপর দুটো বল।
তার মানে এটাই হচ্ছে সুপারপজিশন নীতি। এইবারে আমরা এই দুটো বলের কি করব, যোগ করব। এই ক্ষেত্রে যোগটা কি হবে, দুটো ভেক্টর যোগের সমান হবে। তাহলে ফর্মুলা কি হবে, f1 স্কোয়ার প্লাস f2 স্কোয়ার প্লাস 2f1 f2 cos 60 ডিগ্রি। 60 ডিগ্রি কেন হবে বুঝতেই পারছো, ত্রিভুজের ভেতরের কোণ 60 ডিগ্রি, তাহলে বাইরেরটা বিপ্রতিভ কোণ আছে এক্ষেত্রেও, তাহলে এটা বাইরের এই কোণটাও হচ্ছে 60 ডিগ্রি বাহ্যিক কোণটা। তাহলে সেই জন্য আমরা লিখলাম f1 স্কোয়ার প্লাস f2 স্কোয়ার প্লাস 2f1 f2 60 ডিগ্রি। তার মানে যেটা f1 f2-র ভ্যালু বসিয়ে এখানে সলভ করে দেখিয়েছে 0.304। তাহলে এরকম, এগুলো একদম বেসিক অঙ্ক, এরকম অঙ্ক আসতে পারে। এরপরে আরেকটা অঙ্ক দেখো, যেগুলো একদম সুপারপজিশনের ক্ষেত্রে যেগুলো আসার সম্ভাবনা থাকে, সেরকম একটা, যেটা পুরো অঙ্কটা দেখাইনি, মেনলি যে কথাটা বলে দিতে চেয়েছি, তোমাদের বইয়েরই অঙ্ক 22 নম্বরের অঙ্ক, যে একটি বর্গক্ষেত্রে 4টি কৌণিক বিন্দুর তে সমমানের 4টি আধান রাখা হলো, এদের প্রতিটির মান -q এবং বর্গক্ষেত্রের কেন্দ্রে একটি +q আধান রাখা হলো। যদি আধানগুলি সাম্যাবস্থায় থাকে তবে q এর মান নির্ণয় করো। এই ক্ষেত্রে যেটা দেখো, একটা জিনিস মনে রাখবে, কেন এই অঙ্কটা দেখিয়েছি, এরকম টাইপেরও অঙ্ক তো আসেই, সেটা হচ্ছে কোনো ত্রিভুজের ভরকেন্দ্রে বা বর্গক্ষেত্রে দুটো কর্ণের ছেদবিন্দুতে কোনো আধান যদি রাখা হয়, বা ইভেন এটাও হতে পারে যে গোলকের কেন্দ্রে কোনো আধান যদি রাখা হয়, তার উপর লব্ধি বল এমনভাবে থাকবে, তার উপর লব্ধি বল সবসময় শূন্য হবে। সুতরাং এই যে ছবিটায় দেখো, ও বিন্দুতে কিউ আধান রাখার ফলে তুমি চেয়ে দেখো বিভিন্ন কর্নারে যে আধানগুলো আছে, তার ফলে এর ওপরে যে বলটা পড়ছে তার লব্ধিটা শূন্য হচ্ছেই। তোমাকে সেটা তাহলে ভাবতে হচ্ছে না যে এটা কত হবে বা না হবে, তুমি এই পার্টটা ছেড়ে দিয়ে পরের থেকেই শুরু করতে পারো। তুমি শুধু ধরবে সাম্যে আছে বলে অঙ্কটা জানতে চাইছে, তার মানে সাম্য থাকা মানে কি, কোনো এক প্রত্যেকটা বিন্দুর ওপরই প্রতিমিত বল পড়ছে, মানে কোনো একটা বিন্দুতে, মানে বিন্দু মানে হচ্ছে বর্গক্ষেত্রের মানে কর্নারগুলোতে যে বিন্দুগুলো রয়েছে, সেই বর্গক্ষেত্রের শীর্ষবিন্দুগুলোতে, সেই প্রত্যেকটা শীর্ষ, যে কোনো একটা শীর্ষবিন্দু তুমি নাও, শীর্ষবিন্দু নিয়ে তার উপর মোট বল কত বার করো, তখনই দেখবে তুমি ওই বলগুলো প্রতিমিত বল হিসাবে পেয়ে যাবে। মানে বলগুলোকে ইকুয়াল করলেই তোমার যে উত্তরটা জানতে চাইছো সেই উত্তরটা তুমি জানতে পারবে। তো এই একটা ধরনের অঙ্ক ছিল সুপারপজিশনের ওপর। আর একটা টাইপের অঙ্ক এখন থাকে, দেখো তোমাদের বইয়ের 12 নম্বর অঙ্ক, 3টি বিন্দু আধান x অক্ষ বরাবর আছে, যদি দুটি আধান বা q1 = -2 কুলম্ব এবং q2 = -3 কুলম্ব যথাক্রমে x1 2 মিটার, x2 -1 মিটার অবস্থানে থাকে এবং তৃতীয় ধনাত্মক আধানটি প্রথম দুটি আধানের মধ্যবর্তী স্থানে এমনভাবে বসানো থাকে যে তার উপর লব্ধি বল শূন্য হয়, তবে তৃতীয় আধানের অবস্থান নির্ণয় করো। তো এই ধরনের অঙ্কও খুব থাকে। তুমি বুঝতেই পারছো যে লব্ধি বল শূন্য, মানে অনেক সময় লব্ধি বল শূন্য বলে, বা ওই মানে এই সংস্থাটা সাম্যাবস্থায় থাকবে এরকম মানেই হচ্ছে ওর ওপরে লব্ধি বলটা শূন্য। লব্ধি বল কখন শূন্য হবে বুঝতেই পারছো, 3টে আধান আছে, তাহলে একটা আধানকের ওপর অন্য দুটো আধানের কত বল প্রয়োগ করলো সেই দুটো বার করে যদি আমি ইকুয়াল করে দিই, তার মানে লব্ধি বল শূন্য হয়ে যাচ্ছে, মানে লব্ধি বলের শূন্যের কন্ডিশনটা আমি লাগাচ্ছি, সেক্ষেত্রে সেখান থেকে এই কন্ডিশনটা লাগিয়ে আমি উত্তরটা বার করলাম। তো এই ধরনের অঙ্কগুলো দেখা দরকার। আমি ভিডিওটার মধ্যে যে ধরো মেনলি আমি যেটা এই ভিডিওটায় বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে কুলম্বের সূত্রের ভেক্টর রূপটা। সেই রূপটা যদি বুঝতে না পারো আবারও আমাকে জানাবে, তাহলে আবার বলবার চেষ্টা করব। আর অঙ্কগুলো করবে, থিওরি পার্ট এখানে এমন কিছুই নেই, অঙ্কগুলো করে তারপরে আমি তোমাদের বইয়েরই বেসিক কিছু অঙ্কগুলো করতে দিচ্ছি তোমাদেরকে, সেই অঙ্কগুলো তাহলে দেখবে সবই পারবে। তাহলে প্রথম ভিডিওটার থেকে তো বুঝতেই পেরেছো কুলম্ব সূত্র, তারপরে এপসাইলন নট, ওই সমস্ত ভ্যালুগুলো, এককগুলো, তারপরে মাত্রা, এই সমস্ত জিনিসগুলো মনে রাখতে হচ্ছে। আর দ্বিতীয় যে ভিডিওটা দেখালাম কুলম্বের সূত্রের ভেক্টর রূপটা বুঝে তুমি লিখতে পারছো কিনা সেইটা একটু চেক করে রাখতে হবে। আর অন্য তার উপরে সুপারপজিশনের ওপর বেস করে অঙ্কগুলো দেখতে হবে। তো আজকে এই পর্যন্ত, তোমাদের যা সুবিধা হবে তোমরা জানিও। আর অঙ্কগুলো আর যে ছোট প্রশ্ন দিচ্ছি তোমাদেরই বইতে থেকে দিচ্ছি, ডিএম থেকে, ওইগুলো করে একটু দেখানোর চেষ্টা করো। ওকে।